ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না। যে আমি তো গাজীপুরে বহুবার এসেছি, সমস্যাগুলো জানি, মন্ত্রীদেরকে নিয়ে এসেছি, এমপিদেরকে নিয়ে এসেছি, জেলা প্রশাসকদেরকে নিয়ে এসেছি, ওই প্রক্রিয়ার সমস্যাগুলো কিন্তু আমি জানি। আমাদের কয়েকজনের সাথে কথা বলে পরবর্তীতে আমি প্রাধিকার বলে এভাবে ঠিক করেছি, এই প্রকল্পটাকে সফল করতে হলে কেবল খালে প্রবাহ ফিরিয়ে আনতে হবে না, একই সাথে খালটাকে দুর্গন্ধ মুক্ত করতে হবে। সেজন্য এই খাল কারা দূষণ করছে তারা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখন তাদের সাথে প্রথম দফায় আমরা আলোচনায় বসবো, তারপরের দফায় আমরা আলোচনার মাধ্যমে সতর্ক করার পরে মনিটরিং করব। এরপরেও যদি তারা কাজ না শুনেন, কথা না শুনে, এবং তারা মনে করেন যে খালটা তাদের প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার জায়গা, সেক্ষেত্রে আমাদেরকে চরম কঠিন পদক্ষেপে গ্রহণ করতে হবে। খালটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ময়লার ভাগার না। আমি পরিবেশ অধিদপ্তরকে এখনই নির্দেশনা দিচ্ছি যে গাছা খাল যারা দূষণ করে, আপনি আপনার পর্যায় থেকে তাদেরকে লিখিত এবং মৌখিক সতর্কতা দিতে থাকেন। আমরা যখন তাদের সাথে সম্মিলিতভাবে বসবো, আমি পরিবেশের মহাপরিচালককে নির্দেশ দিয়েছি তিনি ঈদের আগেই গাজীপুরে আসবেন, এসে ওই সমস্ত দূষণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বসবেন, বসে আমরা যেটা ভেবেছি সেটা তাদেরকে জানিয়ে দেবেন। লবণদহ নদী, এইটার খননের জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ একটা প্রকল্পের মাধ্যমে অনুমোদিত হয়ে গেছে। সুতরাং লবণদহ খালের খনন কাজটাও আমরা শুরু করব। সেটা বর্ষার পরে শুরু করাটাই উচিত হবে। এর মধ্যে নদীর সীমানা আমরা এঁকে দেব এবং ডিসি মহোদয়কে নির্দেশ দিচ্ছি যে আপনি নিজ দায়িত্বে নিশ্চিত করবেন যে কোনো দখলদারকে বাঁচানোর জন্য যেন সীমানা আঁকা না হয়। তো আমরা প্রকল্প পাশ করার পরেও খবর পাচ্ছি যে এখানে সেখানে দখল হচ্ছে অল্প অল্প করে। নতুন যেগুলো দখল হচ্ছে এগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য বসে থাকবেন না, এসপি সাহেব আপনিও আছেন, এগুলো ভেঙে দেবেন। এগুলো যদি একবার স্থাপনা হয়ে যায়, ভাঙতে কিন্তু সরকারের অনেক বেশি অর্থ ব্যয়। সুতরাং নিয়মিত মনিটরিং এ রাখবেন এবং সীমানার যে চিহ্নটা সেটা গেড়ে দেবেন। সেটা আপনার প্রকল্প শুরু হওয়ার বর্ষার জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই। গাজীপুরের বনের অবস্থা কিন্তু খুবই কমপ্লেক্স, খুবই জটিল। বহু বছর যাবত বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলেছে, প্রতিষ্ঠানের কারখানার কার্যক্রম শুরু করে ফেলেছে। এগুলো যে সবটাই বন বিভাগের অজ্ঞাতসারে হয়েছে তা না, জানিয়েই হয়েছে, সমঝোতাতেই হয়তো হয়েছে, এবং এগুলো নিয়ে প্রচুর আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আইনি প্রক্রিয়াগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে বন বিভাগের বিরুদ্ধে আছে। গাজীপুরে আমরা দুই ভাবে কাজ করি। একটা হচ্ছে 5ই আগস্টের পরে যেগুলো দখল হয়েছে সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা নেই আমার, মানে এইটা আমরা প্রথম দফায় শুরু করেছি। দ্বিতীয় দফায় আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া নেই, কোনো স্থিতাবস্থা নেই, স্থগিতাদেশ নেই, সেইগুলোকে টার্গেট করে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। যতটা সহজ মনে হয় বিষয়টা ততটা সহজ না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, মানে আমরা উচ্ছেদ না করলেও বলবে উচ্ছেদ করে না কেন, উচ্ছেদ করতে গেলেও বলবে গরিব মানুষের ঘরবাড়িগুলো ভাঙা হয়। আসলে গরিব মানুষের ঘরবাড়ি ভাঙা হয় না, যা হচ্ছে তা হলো এই যে অর্থের কারণে কিছু কিছু মানুষ যারা নানান বিবেচনায় প্রভাবশালী, তারা এই ঘরগুলো বানিয়ে ভাড়া দিয়ে রাখে। এই ঘরগুলো ভাড়া দেওয়ার পিছনে যে রাজনৈতিক অর্থনীতি আছে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। গত পরশুদিন আপনারা দেখেছেন যে আমরা ঢাকাতে অত্যন্ত প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তার বানিয়ে যাওয়া একটা ক্লাবের অংশ ভেঙে দিয়েছি। কাজে এখানে গরিব বড়লোক ধরা হচ্ছে না, আইন যখন প্রয়োগ করা হবে বৈষম্যহীন ভাবেই করা হবে।
কোন কোন ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা থাকে, যেমন একেবারেই নদী ভাঙা একটা মানুষ, সে নিজেই এসে এখানে আশ্রয় নিয়েছে, সেই জায়গায় হয়তো আমরা একটু স্লো যাচ্ছি। গাজীপুরে যে আসলে কি ভয়ঙ্কর অবস্থা কয়েকটা জায়গায় গ্রাউন্ড ওয়াটারের, সেটার সম্পূর্ণ চিত্র জানি জনগণের সামনে তুলে ধরা যায়, এই কাজগুলো প্রায় শেষ করে দিয়েছি। আমাদেরকে আপনাদের আর মাস দুয়েক সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়ে, বেশি টাকা দিতে গেলে তো ওটা আর লাভজনক হবে না। এখানে যেটা সুখবর সেটা হচ্ছে বিদেশি দাতা গোষ্ঠীরা যারা গার্মেন্টস এর কাপড় নেয়, তারা বলছেন যে তোমরা তোমাদেরকে পানি রিসাইকেল করতে হবে, বিদ্যুৎ রিনিউয়েবল হতে হবে, এবং রপ্তানি খাতের জন্য যখন যারা ক্রেতা তারা কিছু কথা বলে, তখন রপ্তানি খাত কিন্তু আগ্রহ করে সেটা। একটু পলিথিনে আসি। এখানে কয়টা পলিথিন উৎপাদনকারী কারখানা আছে আমরা জানি, এবং আমরা ওইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনী তো আরো অনেক প্রায়োরিটি, সারাক্ষণই কারখানা একটা কিছু হচ্ছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণ জনবল নিয়ে এই অভিযানটা চালাতে হবে, সেটা করা হবে। পলিথিন যাতে সবাই ব্যবহার বন্ধ করে, এইটার জন্য আমরা বিকল্পটা সহজলভ্য করে পাট মন্ত্রণালয় আপনাদের সামনে আনবে, এবং এটা পাট মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে যে তারা পাটের ব্যাগ প্রস্তুত করে, যে পাটকলগুলো আছে সরকারি বেসরকারি খাতে, তাদেরকে দিয়ে এই ব্যাগগুলো বানিয়ে কম টাকায় দিলে তখন মানুষ এটা ব্যবহার করতে বেশি উৎসাহিত হবে। আপনারা যারা এই রুমে আছেন, আপনারা নিজেরা বন্ধ করেন পলিথিনের ব্যাগ ব্যবহার, সরকারের দিকে তাকিয়ে থাকেন কেন? আপনার নিজের অভ্যাসটা আপনি নিজে পরিবর্তন করেন। আপনি যখন বাসায় যান, বাজারে যান, বাসা থেকে একটা পাটের ব্যাগ নিয়ে যান। যদি বলবেন বাসায় কোনো পাটের ব্যাগ নেই, আমি তো মানবো না, কারণ বাজার থেকে চাল কিনেন না, চাল তো চটের ব্যাগেই পান। বাসাতে কোটোর একটা হাতল লাগিয়ে বাজারে যেতে সমস্যা কোথায়? আপনার বাবা গেছে, দাদা গেছে, আপনিও হয়তো জীবনের কয়েক বছর গেছেন, এখন সমস্যা কোথায়? পলিথিন শপিং ব্যাগ আপনারা না কিনলে উৎপাদনকারীরা বানাবে? তা তো বানাবে না। আপনারা কেনেন কেন? আমরা কিনি কেন? আমরা এটা বন্ধ করি। যখন বলা হচ্ছে মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক এবং এই জন্য মানুষের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তারপরেও আমরা এটা শুনবো না। এবং একজন উপদেষ্টা পলিথিন শপিং ব্যাগের বিক্রি আর ব্যবহার বন্ধে সফল হবে অথবা হবে না, তাই তো? আপনারা কিসে সফল হবেন বলেন তো? যখন আপনারা দেখবেন আপনাদের ঘরে আর পলিথিন শপিং ব্যাগ নাই, তখন জানবেন আপনার সন্তান নিরাপদ, কারণ পলিথিন এখন মায়ের দুধে পাওয়া যাচ্ছে। তাহলে আর কতদিন আপনারা অপেক্ষা করবেন? একজন মন্ত্রী উপদেষ্টাকে সফল ব্যর্থ বলা যায়, এটা তাকে মানতেই, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু কখনোই সরকার সফল হবে না যদি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না থাকে।